মূল ক্লাসে চলে যাচ্ছি। তো সবাইকে সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো অনেকেরই বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। তো সবাই কিন্তু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করবে। আমাদের আজকের পাঠ পরিচিতি বিবি অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞানের নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালার ৮ম অধ্যায় সম্পদের হিসাব ব্যবস্থা, স্থায়ী সম্পদ হিসাব, গাণিতিক সমস্যা। তো আমরা আজকে মূলত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব স্থায়ী সম্পদ হিসাবের মধ্যে। তবে স্থায়ী সম্পদ হিসাবের অবচয় ধার্য করতে হয় কিভাবে, সেই পদ্ধতিগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। অনেকগুলো পদ্ধতি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। উৎপাদন একক পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি, তারপর ক্রমহ্রাসপাঞ্জের পদ্ধতি, দ্বৈত হ্রাসপাঞ্জের পদ্ধতি, তারপর ইয়ারডিজিট মেথড, সাম অফ দ্য ইয়ারডিজিট মেথড। এভাবে আমরা অনেকগুলো মেথড নিয়ে আলোচনা করেছি। আজ মূলত আলোচনা করা হবে সেই প্রবলেমগুলো পরীক্ষায় যে আসে গাণিতিক সমস্যা আকারে, আমরা সেই ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। একটা প্রবলেম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পেলে আমি একটু প্রবলেমটা পড়ি, তোমরা সাথে সাথে একটু দেখবে। Eastern Construction Company purchased a mixture machine on January 1, 2008 for টাকা 2,90,000। আমরা কি সবাই বুঝতে পারছি মানে কি বলতে চাইলো? মানে ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি একটি মিক্সচার মেশিন ক্রয় করেছে জানুয়ারি মাসের 1 তারিখে 2008 সালের। 2008 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি একটি মিক্সচার মেশিন ক্রয় করেছিল ফর টাকা 2,90,000, যার মূল্য ছিল হচ্ছে 2,90,000 টাকা। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি স্যার। Okay. The machine is expected to have a useful life of 5 years. এই মেশিনটির প্রত্যাশা করা হচ্ছে তার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। And residual value মানে হচ্ছে অবশিষ্ট মূল্য। এটা অনেক সময় সেলভেজ ভ্যালু নামেও থাকতে পারে। তো সেলভেজ ভ্যালু আর রেসিডিয়াল ভ্যালু একই কথা। রেসিডিয়াল ভ্যালু অফ টাকা হচ্ছে 20,000. The company engineer estimated that the mixer machine will have a useful life of 7,500 hours. It was used 1,500 hours in 2008, about 2,625 hours in 2010, তারপর 750 hours in 2011 and 375 hours in 2010. The company's year ended is December 31 this year. এখানে বলতে বোঝাচ্ছে যে একটি মিক্সচার মেশিন ক্রয় করা হচ্ছে, সেই মিক্সচার মেশিনের দাম হচ্ছে 2,90,000 টাকা। তার আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 5 বছর আর অবশিষ্ট মূল্য হচ্ছে 20,000 টাকা। আর এই মিক্সার মেশিনের ইউজফুল লাইফ হচ্ছে 7,500 ঘন্টা, 7,500 ঘন্টা, যেটা 2008 সালে হচ্ছে 1,500 আওয়ার্স, 2009 সালে হচ্ছে 2,625 আওয়ার্স, 2010 সালে 750 আওয়ার, 2011 সালে হচ্ছে
375 আওয়ার এরকম আর কি। দ্য কোম্পানিজ ইয়ার এন্ডেড ইজ ডিসেম্বর 31 ইস ইয়ার, এবং প্রতি বছর ডিসেম্বরের 31 তারিখে তার হিসাবটা শেষ হয়। এখন রিকোয়ার্ড আমাদের যে কাজটি করতে হবে, এক নম্বর খেয়াল করি, কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2008 to 2012 ইউজিং দ্য ফলোয়িং থ্রি মেথড। তিনটি পদ্ধতি ব্যবহার করে 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত অবচয় যে খরচটি রয়েছে তা নির্ণয় করতে হবে। তিনটি পদ্ধতির মধ্যে প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে স্টেট লাইন মেথড, যার বাংলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। দ্বিতীয় নাম্বারটা প্রোডাকশন মেথড, উৎপাদন পদ্ধতি, এবং তৃতীয় নাম্বার হচ্ছে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, যেটা আমরা বলি দ্বৈত ক্রমহ্রাস পদ্ধতি বা দ্বিগুণ হ্রাস পদ্ধতি সেটি। তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তিনটি পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। সেই অবচয়ের পরিমাণ 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত কয় বছর হবে? 4 বছর। 4 বছর, 5 বছর। 2008, 9, 10, 11, 12, 5 বছর। ঠিক আছে, তাহলে তিনটি পদ্ধতি ব্যবহার করে আমরা অবচয় নির্ণয় করব। এরপর prepare adjusting entry to record the depreciation for 2008 2008 সালের অবচয় কি করতে হবে, তার সমন্বয় দাখিলা দিতে হবে। তাহলে এই প্রশ্নে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা অবচয় নির্ণয় করব, দেন আমরা অবচয়টা কার মাইকের থেকে জানি অনেক সাউন্ড আসতেছে, কথা স্যার বোঝা যায় না। প্রিপেয়ার স্যার সবার মাইক গুলো অফ করে দিতে বলেন, কথা বোঝা যাচ্ছে না। সবাইকে আমি মিউট করে দিলাম। ওকে, ফাইন। তাহলে আমরা এবার আমাদের মূল যে কাজ সেই কাজে যাই। তাহলে আমরা কি করব? ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। প্রথমটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে। সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় করতে হয় সেটা কিন্তু আমরা এই পূর্বের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে। সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। সম্পত্তির ক্রয় মূল্য খেয়াল করো, 2,90,000 টাকা, মানে 2008 সালের প্রথম বছর আমরা ডেপ্রিসিয়েশন শিডিউলটা তৈরি করতেছি। প্রথম যে মেথড সেটা হচ্ছে স্টেট লাইন মেথড। তাহলে আমাদের এক নাম্বার ডেপ্রিসিয়েশনটা আমরা নির্ণয় করব সরলরৈখিক পদ্ধতিতে। তো এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য আমাদের একটি কি করতে হবে, ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে হবে। সেটা কি করতে হবে? এই 5টি কলাম করতে হবে। প্রথম যে কলাম সেটি হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, যে সূত্র প্রয়োগ করে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করব, ক্যালকুলেশন করব সেটি। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা আমরা এই ঘরে ডেপ্রিসিয়েশন পরিমাণটা লিখব। এরপর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ এই ডেপ্রিসিয়েশনের সাথে পূর্ববর্তী বছরেরটা যোগ হবে, যোগ করে করে আমরা এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। তারপর হচ্ছে বুক ভ্যালু, অর্থাৎ 2,90,000 টাকা শুরুতে ছিল, আর 54,000 টাকা অবচয় বাদ দিলে কত টাকা হবে সেটা আমরা এইভাবে নির্ণয় করব। তো এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য কস্ট অফ অ্যাসেট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু অথবা সেলভেজ ভ্যালু অথবা রেসিডিয়াল ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। এই 2008 সালে আমাদের সম্পত্তির ক্রয় মূল্য ছিল 2,90,000 টাকা এবং তার অবশিষ্ট মূল্য ছিল, রেসিডিয়াল ভ্যালু ছিল কত? 20,000 টাকা। তাহলে এই 2,90,000 থেকে যদি 20,000 টাকা বাদ দেওয়া হয় তাহলে বিয়োগফল কত হবে? 2,70,000। 2,70,000। 2,70,000 কে ভাগ করতে হবে 5 দিয়ে। কেন? কারণ এক্সপেক্টেড লাইফ ছিল, এই প্রশ্নে আমাদের আয়ুষ্কাল ছিল 5 ইয়ার্স। এই জন্য 2,70,000 কে 5 দিয়ে ভাগ করলে ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে কত টাকা? জীবন বের করে দাও। 2,70,000 কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণ কত হবে?
54,000 54,000 টাকা। গুড। এবার খেয়াল করো, আমাদের প্রথম বছর ডেপ্রিসিয়েশনের পরিমাণ হচ্ছে 54,000 টাকা, দ্বিতীয় বছর সরলরৈখিক পদ্ধতি হচ্ছে প্রতি বছরে সমানভাবে কি থাকবে, ডেপ্রিসিয়েশনের পরিমাণটা সমান থাকবে, সরল রৈখিক। অর্থাৎ প্রথম বছরেও যা হবে পঞ্চম বছরেও এসে তাই হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন? স্যার সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অপচয়ের পরিমাণটা সমান কেন থাকে? সমান থাকে এই জন্য এটা সরল রৈখিক। সরল রৈখিক বা সমান, প্রতি বছর অপচয়ের পরিমাণটা যদি সমান থাকে তখন সেটাকেই সরলরৈখিক পদ্ধতি বলা হয়। আমাদের প্রথম যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসে কিন্তু আমরা এগুলো আলোচনা করছি। সরলরৈখিক পদ্ধতি কি, যেই পদ্ধতিতে প্রতি বছরে অপচয়ের পরিমাণ সমান থাকবে সেটাকে বলা হয় সরলরৈখিক পদ্ধতি। জি স্যার। বুঝতে পারছি? ওকে, তাহলে খেয়াল করো এই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা হচ্ছে 54,000 টাকা। এই প্রথম বছরেও 54,000 টাকা হবে, আবার 2012 সাল পঞ্চম বছরে এসেও কিন্তু কি হবে, 54,000 টাকাই হবে। এবার খেয়াল করো, এই 54,000 কে তুমি যদি 5 দিয়ে গুণ করো, অর্থাৎ অথবা এই 5টি ইয়ারের যোগ করো, তাহলে হবে 2,70,000 টাকা, যেটা আমরা এখানে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখিয়েছি এই কলামটার মধ্যে। ডেপ্রিসিয়েশন 54,000 টাকা, এই জায়গায় একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 54,000 টাকাই হবে। তারপর পরের বছর এসে 54,000 প্লাস 54,000 কত হবে, 1,08,000। তারপরে এই 1,08,000 প্লাস 54,000 যোগ করলে হবে 1,62,000। 1,62,000 প্লাস 54,000 2,16,000। 2,16,000 প্লাস 54,000 2,70,000। ঠিক আছে? অর্থাৎ 5টি বছরের ডেপ্রিসিয়েশনের পরিমাণ একত্রে করলে 2,70,000 টাকা হবে। আর এটা হচ্ছে বুক ভ্যালু, অর্থাৎ 2,90,000 টাকা বছরের শুরুতে ছিল। এবার এই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বাদ দিলে কত টাকা হবে, 2,36,000 টাকা। তাহলে 2,36,000 টাকা পরের বছর গিয়ে আবার 2,36,000 থেকে 54,000 বাদ দিলে 1,82,000 হবে। 1,82,000 থেকে যদি 54,000 টাকা বাদ দিই তাহলে 1,28,000 টাকা হবে। 1,28,000 টাকা থেকে যদি 54,000 টাকা বাদ দিই তাহলে হবে 74,000 টাকা। এবং এই 74,000 টাকা থেকে যদি 54,000 টাকা বাদ দিই তাহলে আসবে কত টাকা, 20,000। 20,000 টাকা। তাহলে অবশিষ্ট থাকে কত, 20,000 টাকা, যেটা আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ ছিল, রেসিডিয়াল ভ্যালু 20,000 টাকা। তাহলে আমরা রেসিডিয়াল ভ্যালু 20,000 টাকা পেলাম। জি স্যার। জি স্যার। 5 বছর শেষ হওয়ার পর এই 2,90,000 টাকার যে সম্পত্তি ক্রয় করা হয়েছিল সেই সম্পত্তির বর্তমান মূল্য হচ্ছে 20,000 টাকা, সেলভেজ ভ্যালু, অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টের যে কাজ সেটা কিন্তু আমরা শেষ করলাম। এবার আসি কি 2 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর যেটা আমাদের প্রশ্ন উল্লেখ ছিল প্রোডাকশন ইউনিটের কথা। হ্যাঁ, প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রেও আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, আগের মতোই ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করব, ইয়ার থাকবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন থাকবে, ডেপ্রিসিয়েশন পার ইয়ার যেই টাকাটা সেটা আমরা এখানে লিখবো, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রতি বছরের সাথে পূর্ববর্তী ইয়ারেরটা যোগ করে আমরা এই কলামে লিখবো। এরপর হচ্ছে বুক ভ্যালু, এটা আমরা আগে দেখেছি যেভাবে ঠিক একই ভাবে 2,90,000 টাকা থেকে এই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বাদ দিয়ে আমরা। এবার প্রোডাকশন মেথডের যে সূত্র সেটি হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আর সরলরৈখিক পদ্ধতিতে আমরা যেটি করতাম, সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল, তাই না? আর প্রোডাকশন মেথডে আমাদের যে কাজটি করতে হবে, ডিভাইডেড বাই মোট উৎপাদনের যেই সংখ্যা ছিল বা মোট কর্মঘন্টা যেটা সেটাকে ভাগ করতে হবে। তাহলে 2,90,000 মাইনাস 20,000 ডিভাইডেড বাই 7,500। 5 বছরে মোট যত ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, এটা প্রশ্নে উল্লেখ ছিল, আমরা 5 বছরে মোট যত ঘন্টা। ও আচ্ছা, আমরা একটু তাহলে প্রশ্নে যাই। এই যে the company engineer estimated that mixture machine will have a useful life of 7,500 hours. বুঝতে পারছি? স্যার। হ্যাঁ, যেমন আমাদের সরলরৈখিক পদ্ধতিতে 5 ইয়ার্স ছিল আর
এখন যেটি করব সেটা হচ্ছে প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথডের ইউজফুল লাইফ হচ্ছে ৭৫০০ আওয়ার্স। এখন আমাদের সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, বাদ দিয়ে সেটাকে ভাগ করতে হবে ইউজফুল লাইফ দিয়ে ৭৫০০, আর গুণ করতে হবে ২০০৮ সালের যত প্রোডাকশন হয়েছে সেই সংখ্যা দিয়ে গুণ করব। অর্থাৎ এই ঘন্টাটা ২,৯০,০০০ মাইনাস হচ্ছে ২০,০০০, সেটা ভাগ যাবে ৭৫০০ দিয়ে, অর্থাৎ টোটাল কর্মঘন্টা দিয়ে আমরা ভাগ করব, আর প্রতি বছরেরটা দিয়ে গুণ করতে হবে। যেমন ২০০৮ সালের ১,৫০০, ২০০৯ সালের ২,৬২৫, ২০১০ সালের ১,৫০০, ২০১১ সালের ১,৫০০। এই সংখ্যাটা কি ১,৫০০ ছিল? একটু দেখো তো ভুলেছে কিনা। স্যার ২০১০ সালে ৩৭৫ ছিল। হ্যাঁ, এটা কপি করে করছি তো, যার কারণে প্রতি বছর একটা সমান রয়ে গেছে। তোমরা এই সংখ্যাগুলো চেঞ্জ করে নিও। অর্থাৎ মূল যে বিষয়টি সেটা হচ্ছে ২০০৮ সালের যে কর্মঘন্টা সেটা দিয়ে গুণ হবে, ২০০৯ সালের সেটা দিয়ে গুণ হবে, ২০১০ সালেরটাও গুণ হবে, ২০১১ সালের গুণ হবে, ২০১২ সালের গুণ হবে। এভাবে গুণ করে, যেমন ২,৯০,০০০ থেকে ২০,০০০ বাদ দিলে ২,৭০,০০০ হবে, সেটাকে ১,৫০০ দিয়ে গুণ করবে, ভাগ করবে ৭৫০০ দিয়ে, তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণ বের হবে ৫৪,০০০ টাকা। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে ৫৪,০০০ টাকা। এবার এই ২,৯০,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা বাদ দিলে হবে ২,৩৬,০০০ টাকা। আবার দ্বিতীয় বছরটা আসি, ২,৯০,০০০ থেকে ২০,০০০ টাকা বাদ দিলে ২,৭০,০০০ হবে, সেটাকে ২,৬২৫ দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে ৭৫০০ দিয়ে। গুণ করলে গুণফল হবে ৫৪,৫০০। এই ৫৪,৫০০ এবার যদি বাদ দেওয়া হয়, সরি ৫৪ না, ৯৪,৫০০, এই ৯৪,৫০০ বাদ দিতে হবে ২,৩৬,০০০। ৯৪,৫০০। হ্যাঁ, ১,৪১,৫০০ হবে। আর এই ৫৪,০০০ আর ৯৪,৫০০ যোগ করলে হবে ১,৪৮,০০০। তৃতীয় বছর অর্থাৎ ২০১০ সালের এই সংখ্যাটা কত? ২০১০ সালের ৩৭৫ স্যার। হ্যাঁ, তাহলে ৩৭৫ দিয়ে তুমি গুণ করে দাও, গুণ করে যা হয় তাই এখানে লিখবে। স্যার বুক ভ্যালু মানে বুঝি নাই। কি বুঝো নাই? বুক ভ্যালু এটা কিসের? বুক ভ্যালু বাংলা হচ্ছে পুস্তক মূল্য। আমাদের প্রতি বছরের অবচয় বাদ দেওয়ার পর সম্পত্তির যে মূল্যটি হবে সেটি হচ্ছে বুক ভ্যালু। যেমন ২,৯০,০০০ টাকা, এটা কি অবচয় বাদ দেওয়ার পূর্বে ছিল নাকি অবচয় বাদ দেওয়ার আগে, সরি পরে? আগে। তাহলে ২,৯০,০০০ টাকা এটা কিন্তু শুরুতে ছিল, আর এই অবচয় বাদ দিলে ২,৩৬,০০০ টাকা হবে। এটা হচ্ছে এই সম্পত্তির বর্তমান মূল্য, পুস্তক যেটাকে বলা হয় বুক ভ্যালু। আবার দ্বিতীয় বছরে এসে সম্পত্তির মূল্য কিন্তু এখন আর ২,৯০,০০০ টাকা থাকতেছে না, থাকতেছে কত? ২,৩৬,০০০। আর অবচয়ের পরিমাণ কত? ৯৪,৫০০। তাহলে কি করতে হবে? ৯৪,৫০০ বাদ দিতে হবে, বাদ দিলে হবে ১,৪১,৫০০। এটাই হচ্ছে বুক ভ্যালু। এভাবে আমাদের প্রতি বছরের ডেপ্রিসিয়েশন বাদ দিলে লাস্টে এসে দেখবে ২০,০০০ টাকা হবে। এটা হচ্ছে আমাদের সেলভেজ ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু ছিল। তাহলে আমাদের প্রথম যে দুটি পদ্ধতি, একটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে প্রোডাকশন মেথড, এই দুটি নিয়ে পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা থার্ড যেই মেথড সেটি হচ্ছে ডাবল ডিক্লাইন মেথড। ডাবল ডিক্লাইন মেথডে যে রেট অফ ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বের করে নিতে হবে। এই প্রশ্নে আমাদের অবচয় কত পার্সেন্ট ধরতে হবে এমন কি কোনো কিছু উল্লেখ ছিল? স্যার প্রশ্নটা আবার দেখান। আমাদের প্রশ্নের মধ্যে কি পুরো প্রশ্নটার মধ্যে অবচয়ের হার উল্লেখ ছিল কিনা? না স্যার। যেমন প্রথম দিকে বলা হয়েছিল এই সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে ২,৯০,০০০ টাকা, তার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে ২০,০০০ টাকা, আর ৫ বছর হচ্ছে তার আয়ুষ্কাল। এটা দ্বিতীয়বার বলা হয়েছে এই সম্পত্তির টোটাল কর্মঘণ্টা হচ্ছে ৭৫০০, যেটা ৫টি বছরে হবে সেটা বলা ছিল, কিন্তু আমাদের কোথাও অবচয়ের হারটা উল্লেখ ছিল না। যদি অবচয়ের
অবচয়ের হার যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের বের করে নিতে হবে। সেটা কিভাবে? 1 ডিভাইডেড বাই n ইনটু 2। এখানে 1 কে ভাগ করতে হবে নাম্বার অফ ইয়ার্স। নাম্বার অফ ইয়ার ছিল কত? 8 তাহলে হ্যাঁ, সেটাকে আবার পরবর্তীতে তুমি 2 দিয়ে গুণ করবে। গুণ করলে হবে, অথবা 100 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 20 হবে। 20 কে যদি না স্যার 1 100 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? স্যার 20 20 হবে। 20 20 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 40 হবে। অথবা কিন্তু তুমি এখানে 1 তো লেখা 1 ভাগ একই বিষয়। তুমি যদি 1 করো তাহলে 1 ডিভাইডেড বাই 5 ইনটু 2 0.4 হবে। সেটাকে 40% আকারে নিয়ে আসতে হবে। জি স্যার, 100 দিয়ে 0.4 গুণ আসে। করলে 100 দিয়ে গুণ 40% হবে। করতে সেটা আমি বলছি 100 যদি হতে পারে তুমি এভাবে যদি করো। কিভাবে? সেটা হচ্ছে এই 100 ডিভাইডেড বাই 5 ইনটু 2, অথবা 1 ডিভাইডেড বাই 5 ইনটু 2 ইকুয়াল টু হবে 0.40। বুঝতে পারছো 40% এর বিষয়টা? জি স্যার, জি স্যার। 1 ডিভাইডেড বাই 5 ইনটু 2 0.4 হবে, যেটাকে শতকরা নিয়ে আসলে স্যার আপনার স্ক্রিন 40%। ঠিক মতো দেখা যাচ্ছে না। কোনটা? আর একটুখানি আবার বুঝান এটা। 1 ডিভাইডেড বাই 5 ইনটু 2 ইকুয়াল টু হচ্ছে 0.4, যেটা শতকরা নিয়ে গেলে 40% হবে। অথবা 100 ডিভাইডেড বাই 5 ইনটু 2 ইকুয়াল টু হচ্ছে 40। স্যার আজকে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ঠিক মতো সবাই, নাকি আমার? ক্লিয়ারই তো, আমরা তো ঠিকই দেখতেছি। তুমি ক্যালকুলেটর ইউজ করে এই মানটা বের করবে। 1 ডিভাইডেড স্যার বাই ঠিকই তো স্ক্রিন, আমি তো একদম ক্লিয়ার দেখতেছি। হ্যাঁ 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 এখন ঠিক হয়েছে। ওকে। এটা ঠিক। আচ্ছা 40% এটা আমরা বের করে নিলাম। এবার এই 2,90,000 টাকার উপর 40% করলে ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে 1,16,000। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,16,000। এবার 2,90,000 থেকে 1,16,000 বাদ দিলে হবে 1,74,000 টাকা। 1,74,000 টাকার উপর 40% ডেপ্রিসিয়েশন করলে হবে 69,600 টাকা। এবার এই 1,74,000 থেকে যদি 69,600 টাকা বাদ দিই তাহলে আসবে 1,04,400 টাকা। এই 1,04,400 টাকার উপর 40% হলে হবে 41,780 টাকা। এই 1,04,400 থেকে যদি 41,760 টাকা বাদ দেই তাহলে বিয়োগফল হবে 62,640 টাকা। এই 62,640 টাকার উপর 40% ডেপ্রিসিয়েশন করলে হবে 25,056 টাকা। এই 25,056 টাকা যদি 62,640 টাকা থেকে বাদ দেই তাহলে বিয়োগফল হবে 37,500 কত টাকা? 84 টাকা। হ্যাঁ, এবার খেয়াল করবে লাস্টের যে বিষয়টি সেটা কিন্তু একটু ডিফারেন্ট অন্যান্য ইয়ার থেকে। এই 37,584 টাকার উপর যদি 40% ধরো তাহলে কিন্তু হবে না। এখানে আমাদের এই 20,000 টাকা কিন্তু সেল বেস ভ্যালু, অবশিষ্ট মূল্য কিন্তু 20,000 টাকা ছিল, সেটা রাখতে হবে। তাহলে এই 37,584 থেকে কত টাকা বিয়োগ করলে, এই যে মাইনাস 20,000 টাকা বিয়োগ করলে হবে 17,584 টাকা। অথবা 37,584 টাকা থেকে যদি 17,584 টাকা বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে কত? 20,000 টাকা। এই জায়গায় আমাদের এই 17,584 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এটা কিন্তু আমরা 37,584 এর উপর 40% ধরে পড়বো না লাস্ট বছরের জন্য, তাহলে কিন্তু ভুল হবে। এটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনটা বের করলাম। এই পরের যে রিকোয়ারমেন্ট ছিল সেটি হচ্ছে 2008 সালের ডেপ্রিসিয়েশনের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি 2008 সালের ডেপ্রিসিয়েশন যদি নির্ণয় করতে চাই, প্রোডাকশন মেথডে 54,000 টাকা, তারপর স্টেট লাইন মেথডেও 54,000 টাকা, আর ডাবল ডিক্লাইনে হচ্ছে 1,16,000 টাকা, যেটা আমরা এইমাত্র বের করলাম। দেখো তুমি একটু খেয়াল করো, এই যে 1,16,000 টাকা।
আর বাকি দুটো কিন্তু একই রকম ছিল। তাহলে আমরা অ্যাডজাস্টিং এন্টিটা দিয়ে দিই, যেভাবে জার্নাল করতে হয়, ডেট থাকবে, অ্যাকাউন্টিং টাইটেল থাকবে, রেফারেন্স থাকবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2008 সালের ডিসেম্বর 31, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 2008 সালের প্রথম যে পদ্ধতি অর্থাৎ স্টেট লাইন মেথডে কত টাকা, 54,000 টাকা ডেবিট, আবার 54,000 টাকা ক্রেডিট। দ্বিতীয় যে পদ্ধতি ছিল সেটি হচ্ছে প্রোডাকশন মেথড। তো জার্নাল কিন্তু একই রকম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, 54,000 টাকাই বসবে। এরপর আমাদের তৃতীয় যেটি ছিল সেটি হচ্ছে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। সেই পদ্ধতি অনুযায়ী ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, শুধুমাত্র এই অবচয়ের পরিমাণটা চেঞ্জ হবে, 1,16,000 টাকা হবে। এবার খেয়াল করো, এটি হচ্ছে স্টেট লাইন মেথডে 54,000 টাকা, প্রোডাকশন মেথডে 54,000 টাকা, আর ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে 1,16,000 টাকা হলো। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। ওকে, যদি বুঝতে পারো তাহলে আমাদের আজকের ক্লাস এই বিভিন্ন স্যার একটা পদ্ধতি কথা, নিয়ে পরীক্ষায় থাকবে, আর এরকম প্রবলেম তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। স্যার একটা homework- কথা, স্যার আমাদের ক্লাসটা একটুখানি বাড়াই দিলে ভালো হয়, মানে আর একটুখানি মানে আরো 3-4টা লেকচার দিলে তাহলে ওই অধ্যায়টার উপরে পুরো ভালোভাবে হয়ে যায়গা। না, আমি তো এইটার উপর অনেকগুলো ক্লাস নিছি। ফিক্সড অ্যাসেট এর উপর প্রথম একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিছি, তারপর হচ্ছে স্যার আজকে যে ম্যাথড মেথড নিয়ে ক্লাস করাইছি, তারপর হচ্ছে তোমার স্যার আজকে প্রোডাকশন ইউনিট নিয়ে ক্লাস করাইছি, তারপর হচ্ছে ডাবল ডিক্লাইন ব্যালেন্স নিয়ে ক্লাস করানো হয়েছে, তারপর সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড নিয়ে ক্লাস করানো হয়েছে। তো তুমি ক্লাস স্যার স্যার আজকে যে আজকে ম্যাথড যে ক্লাসটা আজকে যে করছেন না, ম্যাথটা এই করেছেন ক্লাসটা স্যার, এই ক্লাসের বল। উপরে একটা হোমওয়ার্ক দিলে ভালো হতো স্যার। এই যে হোমওয়ার্ক দিছি তো, স্যার অ্যান্সার গুলো আবার দেখান তো, স্ক্রিনশট নেই। অ্যান্সার গুলো আবার দেখানোর সুযোগ নাই। এখন তুমি এই আমাদের যে হোমওয়ার্কটা আছে সেই হোমওয়ার্কটা তুমি একটা স্ক্রিনশট দিয়ে এটা বাসায় এইটা করবে। এটা আমাদের আগে যে প্রবলেমটি, সেই প্রবলেমটির সাথে মিল রেখেই করা হয়েছে। হারুন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছো? তো এই স্যার যদি প্রবলেমটা কোনো জায়গায় স্যার সমস্যা হয় করতে, তাহলে স্যার আপনি পরে সলভ করে দিন। হ্যাঁ, তা তো অবশ্যই। স্যার আরেকটা কোশ্চেন ছিল, ওই যে জি স্যার। ডাবল ডিক্লাইন যে প্রোডাকশন যে মেথডটা ছিল, এখানে যে বিএফ লেখা ছিল সর্বশেষ নিচে, বিএফ দ্বারা কি বোঝে? ও, ব্যালেন্স ফরওয়ার্ড করা হয়েছে আর কি। এটা বয়ফ্রেন্ড না, বুঝছো? এগুলো কিন্তু কিছু না, অ্যাকচুয়ালি সেটা মেন করি নাই। যাই হোক, ওইটা ব্যালেন্স ফরওয়ার্ড করে নেওয়া হয়েছে, সেটাই আমরা দেখাইছি আর কি। অর্থাৎ লাস্ট বছরের আমাদের তো যেই পরিমাণটা আমাদের ছিল আর কি অবশিষ্ট, সেটা রেখে ডেপ্রিসিয়েশনটা করতে হবে। আমি একটু দেখাই দিই তোমাদের। এই যে এই মানে 37,584,000 টাকার উপর 40% অবচয় করলে এটা কিন্তু হবে না, বুঝতে পারতেছো? কিন্তু আমাদের কিন্তু 20,000 টাকা সেলভেজ ভ্যালু রাখতে হবে। তাহলে এই 20,000 টাকা সেলভেজ ভ্যালু যদি রাখতে চাই, এই 37,584 থেকে 20,000 টাকা মাইনাস করলে হবে কত? 17,584 টাকা। এবার খেয়াল করো, 37,584 থেকে 17,584 মাইনাস করলে হবে 20,000 টাকা। এই 17,584 টাকা এইটাই এখানে আনছি, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, যাই হোক, আর হোমওয়ার্কটা তোমরা বাসায় করবে, হোমওয়ার্কটা দেখো। জি স্যার, জি স্যার। ওকে, স্ক্রিনশট নিয়ে নিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ একটু পরে সলভ করব। স্ক্রিনশট তো অবশ্যই নিবে, নতুবা বাসায় করবে কিভাবে। আজকে মাত্র 20 হাইয়েস্ট মনে দেখলাম 28 পার্টিসিপেন্ট আমাদের আজকে ক্লাসে জয়েন করেছিল। তো যারা ক্লাসগুলো মানে করতেছে তারা অবশ্যই উপকৃত হচ্ছে আমার কাছে মনে হয়। আর যারা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারছে না বা করছে না, তারা কিন্তু এই ক্লাসগুলো থেকে পিছিয়ে যাবে। অবশ্যই। জি স্যার। জি স্যার। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
জি, স্যার। সবাইকে পরবর্তী ধন্যবাদ, স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার ধন্যবাদ, স্যার। দেখার আহ্বান স্যার, জানিয়ে আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানে আসসালামু শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জি স্যার, ধন্যবাদ, স্যার। ক্লাসের সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। জি স্যার, আপনি